নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি কাল্পনিক ভৌতিক গল্প। এটি প্রতিলিপি থেকে সংগৃহীত রত্না হালদারের লেখা অসাধারণ কাহিনী প্রতাপগড়ের বৌরানী। গল্প পাঠে স্বয়ং আমি অগ্নিশিখা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এখনও অগ্নিশিখার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না। সারা রাত ভয়ে আশঙ্কায় ঘুমোতে পারলাম না, কিন্তু সেই ভয়াবহ আগন্তুকের আগমন আর ঘটল না। হয়তো শেষ রাতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কিন্তু সিঁড়িতে পায়ের দ্রুত শব্দ কানে আসতেই সেই তন্দ্রাটুকুও কেটে গেল। সজাগ হয়ে উঠলাম, নিজের সব ইন্দ্রিয় দিয়ে এটা বুঝতে চেষ্টা করলাম, আর খুব অবাক হলাম এটা বুঝে যে আগন্তুক একাধিক, কারণ একসাথে দুজোড়া পায়ের হাঁটার শব্দ শুনতে পেলাম। তবে পায়ের শব্দ কোথাও থামলো না, সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আমার ঘরের সামনে দিয়েই চলে গেল ভেতরের দিকে। এই আগন্তুকেরা যেই হোক, তারা মানুষ এটা নিশ্চিত, কেননা হাঁটার আওয়াজ স্বাভাবিক মানুষের মতন, আর হালকা পদবিক্ষেপে দ্রুত গতিতে তারা চলে গেল ভেতরের দিকে। এই বাড়ি আর এই বাড়ির অধিবাসীরা ভীষণ অদ্ভুত। এরা সবাই যেন নিজেদের এক অজ্ঞাত অন্ধকারের আবরণে ঢেকে রেখেছে। রাতের আধার দূর হয়ে পূব আকাশে লালচে সোনালি আভা লেগেছে, মানে একটা নতুন দিনের শুভ সূচনা হতে চলেছে। মানে আজকের মতো এই অভিশপ্ত রাতের পরিসমাপ্তি ঘটল। রাতের এই বিভীষিকা যে দিনের আলোয় আর নিজের হিংস্র বিভৎস রূপ নিয়ে আমার ঘরের দরজায় আসবে না, এটুকু ভেবেই যেন বড় স্বস্তি পেলাম। সারা রাতের ভয় তাড়িত শ্রান্ত দেহটাকে শুভ্র বিছানায় এলিয়ে দিলাম। ঘুমের পরশে দু চোখ আমার জড়িয়ে আসলো। না, এ বাড়িতে আমার মনে হয় ঘুম জুটবে না। সবে একটু ঘুম এসেছে, হঠাৎ বন্ধ দরজায় দুম দাম ধাক্কায় আমার ঘুম ভাঙল। উঠে দেখি জানলার কাচ ভেদ করে সূর্যের চড়া আলোয় ঘর ভরিয়ে দিয়েছে। ওহো, তাহলে তো বেশ বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আর আমিও তবে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছি। এত বেলা অবধি ঘুমোনো আমার অভ্যেস নয়, কিন্তু গত রাতে যে ঘটনার ঝড় বয়ে গেছে তার ধকল প্রচুর, আর তাই হয়তো আমার শরীর আর পারেনি সহ্য করতে, তাই হয়তো এতক্ষণ ঘুমিয়েছি। নিজের মনেই কথাগুলো ভাবছিলাম। ভাবনা রেশ ছিল দরজার ওপর করাঘাতের শব্দে। একই নতুন বউ এ বাড়িতে কারোর মনঃপুত নয়, তার ওপর আবার এত বেলা পর্যন্ত ঘুমিয়ে এখনো ঘরের দোর খোলেনি। রাগ হওয়া যে স্বাভাবিক তা আমি ভালোই বুঝলাম, আর সেই রাগের বহিঃপ্রকাশ হলো দরজায় এমন ধাক্কাধাক্কি। তাড়াতাড়ি উঠে দোর খুললাম। দেখি আমার পিসি শাশুড়ি আর কালকের সেই অদ্ভুত আচরণের পরিচারিকা বাসন্তী দরজার বাইরে চোখে মুখে একরাশ উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলতেই পিসিমা আমাকে একরকম ধাক্কা দিয়েই ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে আমার এক হাত শক্ত করে ধরে বললেন, দৌড় খুলতে এত সময় লাগলো কেন? ওই তো বেলা পর্যন্ত শুয়ে থাকতে কে শিখিয়েছে? কাল রাতে কোথায় ছিলে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? একসাথে এতগুলো প্রশ্নবাণ নিক্ষেপ করে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিন্তু এত প্রশ্নের কোনটার জবাব দেব আমি? তাই মাথা নিচু করেই বললাম, আসলে পিসিমা, কাল রাতে ঘুম হয়নি, ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল, তাই উঠতে বেলা হয়ে গেল। কাল রাতে ঘুম হয়নি? কেন কেন হয়নি? আমার কথা শেষ হবার আগেই ওনার ফের প্রশ্ন ধেয়ে আসে আমার দিকে। ওনার এমন আচরণ আমার কাছে একটু সন্দেহজনক লাগে, তবু বয়স বড়, গুরুজন, তাই আগের মতোই বিনম্রভাবেই উত্তর দিই, কাল অনেক রাতে আমার দরজায় কেউ এসেছিল,
সে যেন ভেতরে ঢুকতে চাইছিল। আমি আমি একা, তাই ভয় পেয়ে যাই। তাই আমি এবারেও কথা শেষ হয় না। তার আগেই পিসি শাশুড়ির ক্ষিপ্র বাঘিনীর মতো ঝাঁঝিয়ে বললেন, দরজায় কে এসেছিল? বিয়ের তেরাত্রি পার হয়নি এখনো, আর দরজায় কে এসেছিল তা তুমি বোঝো না? এত কচি খুকি নও যে কিছুই বুঝবে না। ন্যাকা সেজো না তো। যাও গিয়ে চান সেরে আসো। আমার কথার উত্তরে উনি যে এমন কথা বলবেন তা আমি কখনোই ভাবিনি। ওনার কথার ইঙ্গিত যে কি তা আমি বুঝলাম ভালো করেই, কিন্তু বিষয়টা যে তা নয় সে কথা ওনাকে বোঝাই কি করে। যাক, আর কথা না বাড়িয়ে কলঘরে গেলাম। আজ এমনিতেই উঠেছি দেরিতে, তাই জলদি জলদি স্নান সেরে নিতে চাইলাম। অন্যদিকে বিশেষ খেয়াল ছিল না আমার, নিজের মনেই স্নান করছিলাম। হঠাৎ চোখ পড়ল কালকের সেই কোণার দিকে থাকা মূর্তিটার দিকে। ওদিকে দেখতেই যেন বিদ্যুৎ খেলে গেল আমার সর্বশরীরে। মূর্তিটা মনে হলো সরে এসেছে অনেকটা সামনের দিকে, আর অঙ্গভঙ্গিতেও এসেছে পরিবর্তন। আগে সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন তার একটা পা ঈষৎ সামনে এগোনো। দেখে মনে হয় যেন পাথরের মূর্তিতে প্রাণের সঞ্চার হয়ে হাঁটার চেষ্টা করছে। তার লেজের অবস্থানের পরিবর্তনটাও বেশি চোখে পড়ার মতো। আর সব থেকে ভয়ঙ্কর হলো ওর চোখের দৃষ্টি। এই কোনো মূর্তির দৃষ্টি হতে পারে না, এমন কুটিল লোলুপ দৃষ্টি একটা নির্জীব মূর্তির কি করে হতে পারে? এক অজানা ভয়ে আর আশঙ্কায় আমার সর্বাঙ্গ শিউরে উঠল। কেন জানি না, খালি মনে হচ্ছে এই ভয়াবহ মূর্তির দৃষ্টি আমার নিরাবরণ দেহের উপর নিবদ্ধ। জানি না এ আমার চোখের ভুল কিনা, তবে মনে হলো যেন স্পষ্ট দেখলাম ওই পাথরের আকৃতির রক্তাভ ঠোঁটের ফাঁক দিয়ে লালা ঝরে পড়ল। আর অপেক্ষা করলাম না, কোনো মতে শুকনো কাপড়টা বুকে আঁকড়ে নিয়েই বেরিয়ে এলাম স্নানঘর থেকে। আমাকে এভাবে আসতে দেখে পিসি শাশুড়ির রাগের পাড়া চড়ল। চেঁচিয়ে উঠে বললেন, এ কি পরে বেরিয়ে এসেছে স্নানঘর থেকে? লাজ লজ্জার বালাই নেই? এ কেমন মেয়েকে বিয়ে করে উঠিয়ে নিয়ে এসেছে খোকন? ওনার কথায় লজ্জিত হলাম, মনে মনে ভীষণ রাগ হলো, কিন্তু মুখে তার বহিঃপ্রকাশ করলাম না। এই বাড়ি বড় রহস্যজনক, আর প্রতি কোণায় রহস্যের ঘন অন্ধকার নিজের জাল বুনে রেখেছে। অন্য কেউ হলে এখানে আর এক মুহূর্তও থাকতো না, কিন্তু আমি যে এই বাড়ির বউ, অগ্নি সাক্ষী করে এ বাড়ির মালিক আমায় বিয়ে করে এনেছেন। এখন ভালো মন্দ যাই থাক কপালে, এই বাড়ি ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে মহিলার মনে হয় রাগ কমল। বললেন, আমি গেলাম। তুমি বাসন্তী হাতে যে কাপড় আর গয়না রয়েছে তাই পরে নিচে চলে এসো। আমি ঘাড় কাত করে সম্মতি জানালাম। উনি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছিলেন। আমার ডাকে পিছন ফিরে চাইলেন। শেষ হলো প্রতাপগড়ের বৌরানী গল্পের ৫ম পর্ব। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী পর্বগুলি নিয়ে।